গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আর এই যে তোমাদেরকে বললাম না এখন 8টা বাজে, তো আজকের ঘুমটা কিন্তু আমার এক্ষুনি ভেঙেছে। আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ব্রাশও করে নিচ্ছি। এত বেলাতে আজকে ঘুম থেকে উঠেছি, তোমরা অবাক হয়ে যাচ্ছ তাই না? আমি কিন্তু রোজ 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ি, কিন্তু আজ 8টায় কেন উঠলাম সেটা জানো? আমি আজকেও কিন্তু 5টায় ঘুম থেকে উঠেছিলাম গো। ঘুম থেকে উঠে ভাল লাগছিল না জানো তো, রোজকার মতন একটু কেমন লাগছিল। ভাবলাম কি আর 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিই 6টা অবধি, তারপরে কাজ শুরু করব। মানে এতটা ঘুমের ঘাটতি যাচ্ছে আমার, এদিকে অনেক ভোর ভোর ঘুম থেকে উঠে পড়ি, আবার ওইদিকে আবার অনেকটা লেট করে ঘুমাতে যাই। এই করে করে না আর অনেকটা ঘুমের ঘাটতি চলে যাচ্ছে। আর শরীরটাও সেই জন্য না খারাপ করছে জানো তো, সারাদিন একটা ক্লান্তি ক্লান্তি ভাব। আর এই যে এত গরম পড়ছে বাপরে বাপ, এতে করে শরীরটা কিন্তু খুব খারাপ লাগছে। তাই ভাবলাম তাহলে একটু ঘুমিয়ে নিই, তাহলে হয়তো ভালো লাগবে। এটা ভেবেই আমি না সকাল সকাল আবার ঘুমোতে চলে গেছিলাম। তো তারপরে ঘুমোতে গিয়ে আর কি, একবার যদি সকালবেলা ঘুমিয়ে পড়ি তাহলে কি আর উঠতে পারি বলো তো? এটা তো সবার ক্ষেত্রেই হয়। দেখবে সকালে ঘুম থেকে উঠে আবার যদি ঘুমিয়ে পড়া যায়, তাহলে একদমই কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো আমার ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে। আমি ঘুম থেকে উঠে আবার যে ঘুমিয়ে পড়েছি, আর উঠতে পারিনি। আর হাজব্যান্ডও ডাকেনি। ও ভেবেছে, ও জানে যে আমার অনেকটা ঘুমের ঘাটতি রয়েছে, সেজন্য কিন্তু ও আমাকে ডাকেনি। তাই আমি ঘুমিয়ে পড়েছি, আর এদিকে 8টা বেজে গেছে। মাম্মাম উঠে পড়েছে, কিন্তু আমি আর উঠিনি। মাম্মাম উঠে আমাকে অনেকবার ডেকেছে, মা ওঠো মা ওঠো, সকাল হয়ে গেছে। তারপরে গিয়ে আমি ঘুম থেকে উঠলাম জানো তো। তারপরে ঘুম থেকে উঠে কি করব, আজকে তেমন বেশি কাজ ছিল না। কেন কি ওই যে কালকে তো ননদের বাড়ি মানে খাওয়া দাওয়া ছিল। তো সেখানে খাওয়া দাওয়ার পরে আবার আমরা কিছু খাবার নিয়েও এসেছিলাম। তো সেই কারণে রাত্রেবেলার বাসনপত্র ছিল না, তাই সেগুলো মাজা ঘষারও কোনো কারণ নেই। আর আজকে সকালে সেই খাবারগুলোও রয়েছে, তো কটা ভাত করলেই হয়ে যাবে সকালবেলা। সেজন্য কাজের বেশি চাপ ছিল না। আর সকালবেলা উঠে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরে গিয়ে কিন্তু আবার শুয়েছি। তো যাই হোক, তারপরে এই যে মুখ টুক ধুয়ে এসে আমি একটু ছাতে গুলে নিচ্ছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, সবারই কিন্তু খিদে পেয়ে গেছে। আর ভাত হতে হতে অনেকটা দেরি হয়ে যাবে। তাই এই যে 3 গ্লাস ছাতু গুলে নিলাম। মায়ের মায়ের 1 গ্লাস, আমার 1 গ্লাস, আর হাজব্যান্ডের 1 গ্লাস। এখন থেকে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কিন্তু 1 গ্লাস করে ছাতু খাচ্ছি। তো এতে করে মানে খিদেটাও অত লাগছে না, আর খেতে খেতে বেলা হয়ে গেলেও কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না। আর কাজ করতে করতে এমনিও কিন্তু সকালের খাবারটা খেতে খেতে আমাদের একটু বেলাই হয়ে যায় জানো তো। আর সকালবেলা অতটা টাইম কিন্তু খিদে পেট রাখতে নেই। তাই এই যে এখন থেকে ভেবেছি আমরা রোজ একটু সকালবেলা ছাতু খাবো। আর মাম্মাম সোনা কিন্তু ছাতু খেতে চায় না জানো তো। ও যদি একটু ছাতু খেতো না তাহলে ভালো হতো, ও শরীরের পক্ষেও ভালো হতো। আর এদিকে কিন্তু সকালবেলা একটু টুকটাক খাওয়া হয়ে যেত। তবে মাম্মামও তো অনেক বেলা করে ওঠে, সেজন্য অসুবিধা হয় না। তো মাম্মামের জন্য আমি একটু বানাচ্ছি ম্যাগি। আমরা এখন ছাতু খেয়ে নেবো, আর আমার সোনামা কিন্তু ম্যাগি খেয়ে নেবে। কালকে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওতেও কিন্তু অনেকেই আমার কাছে জানতে চেয়েছো কেন আমাদেরকে এই বাড়িটা ছেড়ে যেতে হবে। আর অনেকেই বলেছো এটা কি আমাদের ভাড়া বাড়ি, আর যদি নিজের বাড়ি হয় তবে কেন আমরা এই বাড়িটা ছেড়ে দেব। অনেক প্রশ্ন তোমরা করেছো। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, এটা তোমাদের জানার অধিকার আছে কেন আমাদের এই বাড়িটা ছেড়ে দিতে হবে, বা কেনই বা আমরা ছেড়ে চলে যাব। প্রথমত, এটা আমাদের নিজেদের বাড়ি, সম্পূর্ণ নিজেদের বাড়ি। তো নিজেদের বাড়ি হলে কি হবে, এই যে বাড়িটা রয়েছে সেটা আমার হাজব্যান্ডের কিন্তু একার নয়। কেন কি, আমার শ্বশুরমশাইয়ের কিন্তু 2টো ছেলে, আমার ভাসুর আছে আর আমার আমার হাজব্যান্ড, দুজন। এবার তোমরা সবাই জানো বাবার সম্পত্তিতে কিন্তু সবারই অধিকার থাকে। তো সেই জন্য তো ভাইয়েরই অধিকার আছে। তো তোমরা অনেকেই জানো না যে আমার ভাসুর আছে, বা অনেকেই জানো। কেন কি, যখন আমি প্রথম ব্লগ শুরু করেছিলাম অনেকেই জানতে চেয়েছিলে যে আমার হাজব্যান্ডটা ভাই বোন। তখন কিন্তু আমি অনেকবার বলেছি যে আমার হাজব্যান্ডটা কিন্তু 2 ভাই, আর আমার কিন্তু ননদও আছে। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যেহেতু 2 ভাইয়ের, সেহেতু আমার ভাসুরও কিন্তু এই জায়গার ভাগ পায়। আর আমার ভাসুর কিন্তু এখানে থাকে না, ওনার আলাদা বাড়ি আছে, উনি সেখানেই থাকেন। ওনার কাজের সূত্রেও ওখানে থাকতে হয়। তো আমাদের সঙ্গে যোগাযোগ আছে। তো কি বলো তো, একবার যদি কারো এক জায়গায় নিজস্ব বাড়ি হয়ে যায়, তখন কিন্তু অন্য একটা বাড়ির প্রতি অতটা টান থাকে না। আর যেহেতু তার মেয়ে পড়াশোনা করেন, সেহেতু পড়াশোনার ক্ষেত্রেও তিনি অতটা আসতে পারেন না। এমনি ফোনে যোগাযোগ আছে আমাদের সঙ্গে, আর মাঝে মধ্যে আসেন। তো যাই হোক, সেই ক্ষেত্রে এখন এই জায়গাটা হচ্ছে তার, মানে অর্ধেকটা ভাগ। তো যেহেতু তার অর্ধেকটা ভাগ, সে অর্ধেকটা সে পাবে।
তো এখন তিনি কি করবেন? এই জায়গাটা তো তিনি আর বাড়ি করবেন না। আর তিনি যেহেতু বাড়ি করবেন না, সেহেতু নিশ্চয়ই জায়গাটা তিনি বিক্রিই করে দেবেন। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা যদি হাফ ভাগ করা হয়, তো আধা আধি ভাগ করলে কিন্তু বাড়ি হবে না, মানে ফুল জায়গাটাই লাগবে। তো আমরাও যদি বাড়ি করি তাহলে আমাদেরও কিন্তু ফুল জায়গা লাগবে। আর আধা আধিতে বাড়ি করা যাবে, সেই বাড়িটা কিন্তু সরু হয়ে যাবে আর কি জায়গাটা। তো সেই ক্ষেত্রে এখন উনি অর্ধেক জায়গা কিন্তু বিক্রিও করতে পারবেন না, কেন কি হাফ জায়গা কিন্তু কেউ নেবে না, কেন কি সেখানে কোনো বাড়ি হবে না। তো সেই ক্ষেত্রে যাকেই মানে বলা হবে সে কিন্তু বলবে ফুল জায়গাটা দিলে নেব, না হলে কিন্তু নেব না। এবার তিনি পড়ে গেছেন বিপদে। তো সেই জন্য তিনি এসে ভাইয়ের সঙ্গে একটু বসলেন, বললেন যে তাহলে কি করা যায়। তো এবার আমরাই বা কী করব বলো, আমার হাজব্যান্ডেরও তো কাজবাজ নেই, কাজবাজ না পেলে আমরাই বা এখান থেকে পুরোটা বিক্রি করে কীরকম যাব বলো। এবার যদি হয় পুরোটা বিক্রি করতে হবে। আর আমার ভাসুরেও এখন টাকা পয়সা লাগবে, কেন কি তিনি লোন নিয়ে বাড়ি করেছেন। তো মেয়ের পড়াশোনা আছে, ওনারও অনেকটা প্রবলেম রয়েছে। তো সেই প্রবলেমগুলো উনি জানালেন। তো আমার হাজব্যান্ড এখন বলল, ঠিক আছে আমি ভেবে দেখব, তবে আমার কাজবাজ না হওয়া পর্যন্ত তো আমি ছেড়ে যেতে পারছি না। আর কোথায় যাব আমি? আমার একটা নির্দিষ্ট ইনকাম না হলে আমি তো যেতে পারবো না, কেন কি এখানে নিজস্ব বাড়ি আছে। এবার ধরো এখানে ছোটোবেলা থেকে রয়েছে, তো সেই ক্ষেত্রে একটা অন্যরকম ভাব আর কি। তো কোনো কাজবাজ না পেলেও কিন্তু এখানে যাই হোক যাই তাই করে কিন্তু আমাদের সংসারটা চলেই যাবে। কিন্তু নতুন জায়গায় গেলে সেখানে শক্তপোক্ত একটা জায়গা না হলে কিন্তু আমরা যেতে পারবো না। তো দেখো আজকে না আমাদের বাড়ি কেবিল লাগাতে এসেছে। তো কথার মাঝখানে তোমাদের আবার একটু বলে দিলাম, মানে তোমরা বুঝতে পারবে না যে এটা আবার কী করছে। তো আমাদের তো টিভি আছে, তোমরা সকলেই দেখো, কিন্তু আমাদের কিন্তু কেবিল ছিল না। তো কেবিল লাইন নিচ্ছি না, আমরা কিন্তু ডিশ নিচ্ছি। আর এটা কিন্তু পুরনো ডিশ, মানে আমাদের ও বাড়িতে যে ডিশটা ছিল আমার বাবার, সেই ডিশটাই আমরা নিয়ে এসেছি। আর সেটাই কিন্তু আমাদের টিভিতে আমরা লাগিয়ে নিচ্ছি। তো কয়েকদিন ধরে মিস্ত্রিকে খবর দেওয়া হচ্ছে, উনি আসছেন না, আজকাল করে কিন্তু আসছেই না। তো আজকে এসেছে, এই এত গরম পড়েছে আজকে, আর আজকেই উনি এসেছে, মানে গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই দেখো এখন আমাদের টিভিতে কিন্তু কেবল সেট করা হচ্ছে। তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে দাদাটা এসেছে কেবিল লাগাতে, তাকে কিন্তু একটু চিনি আর শরবত করে দিচ্ছি লেবু দিয়ে আর লবণ দিয়ে, কেন কি এই গরমে মানে চা করার সাহস আমার হলো না, আর ওনাকে চা দেওয়ার কিন্তু সাহসও হলো না। সেই কারণে একটু লেবু জল করে দিচ্ছি আর বরফ দিয়ে, তাহলে উনি কিন্তু একটু খেয়ে তৃপ্তি বোধ করবেন। তো সেই কারণে লেবু জল করে দিচ্ছি। সত্যি কথা বলতে মনের মধ্যে একটা আনন্দও আছে জানো তো, যে এই যে মানে আজকে আমাদের কেবিল লাগানো হচ্ছে। ও চলো তোমাদের যেটা বলছিলাম এবার সেটা বলা যাক। তো সেই ক্ষেত্রে এখন আমাদের পুরো জায়গাটাই বিক্রি করতে হবে। তো হাজব্যান্ড তো সেটাই বলে দিয়েছে যে আমার একটা কাজবাজ হোক, তারপর আমি ভেবে দেখব। তো এই জন্যই তোমাদের বলছি যে খুব তাড়াতাড়ি কিন্তু এই বাড়িটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। আর কি বলো তো, এই কথাগুলো শোনার পরে না এখন এই বাড়িটা সাজাতে গোছাতে ইচ্ছা করে বলো তো। এত শখের বাড়ি আমার, আমি বিয়ে হয়ে এসেই কিন্তু এই বাড়িটাই আমার নিজের বাড়ি মনে করেছি। আর এত সুন্দর করে সাজিয়েছি, তোমরাও দেখেছো। প্রত্যেকটা কোণা কোণা কিন্তু আমি পরিষ্কার করেছি, আমি সাজিয়েছি নিজের হাতে। তো আমার শাশুড়ি মা তো ছিলেন না, উনি অসুস্থ ছিলেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার হাতেই সংসারটা গড়ে তোলা বলতে পারো, কেন কি উনি অনেক বছর ঘরে পড়ে থাকার কারণে সমস্ত কিছুই কিন্তু এলোমেলো হয়েছিল। আমি এ বাড়িতে এসেই কিন্তু সমস্তটা নিজের হাতে গুছিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু সমস্তটা নিজের হাতেই গুছিয়ে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ভীষণই কষ্ট লাগছে, কেন কি আজ না হয় কাল কিন্তু এই বাড়িটা ছেড়ে আমাদের চলে যেতে হবে। কেন কি মানে হাফ হাফ জায়গায় কিন্তু আমাদের বাড়ি তেমন হবে না। আর আমাদের কি সেই ক্যাপাসিটি আছে বলো? এই জায়গার কিন্তু ভালো দাম। তো সেই টাকা দিয়ে আমরা আর্ধেক জায়গাটা রেখে দেব, সেই ক্যাপাসিটি আমাদের কিন্তু নেই। এমনকি হাজব্যান্ড যদি চাকরিও পেয়ে যায়, তাও আমরা রাখতে পারবো না হঠাৎ করে। কেন কি হঠাৎ করে ওই টাকা দিয়ে জায়গা রেখে আমরা বাড়ি করব কী দিয়ে বলো তো? আর বাড়ি করাটাও কিন্তু আমাদের খুব জরুরি। তো এই সমস্ত মানে ভাবনা চিন্তা, এই সমস্ত কথা মানে কি বলবো, অনেক টেনশানে রয়েছি। তো কি করা যাবে বলো? একটাই কিন্তু আমাদের কোনো হাত নেই, বা আমরা কিছু করতে পারবো না। আর এই যে দেখো আমাদের কিন্তু টিভিটাও চালু হয়ে গেছে, আর এখন থেকে কিন্তু আমরা টিভি দেখব। এর আগে কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, দি ভাই তোমাদের টিভি আছে, তোমরা কি টিভি দেখো না? তো টিভি আছে, টিভি দেখি, তবে আগে ওই যে ফোন থেকে চালিয়ে একটু দেখতাম, যাতে টিভিটা নষ্ট না হয়ে যায়। তো এখন এই যে ডিশ লাগিয়ে নিলাম, এখন থেকে কিন্তু রোজই টিভি দেখা হবে। আর আমার ব্লগে কিন্তু তোমরা দেখতেও পাবে। তো ভীষণ ভালো লাগছে। আর হাজব্যান্ড জানো তো এই ডিশ লাগানোর সময় বলছে যে এত সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সংসার করতে বসেছি,
আর এখন এগুলো কি ছেড়ে যেতে ইচ্ছা করে বলো তো? আর যাবোই বা কোথায়? এরকম বলছে আর কি, ওরও খারাপ লাগছে। মানে দেখো আমাদের সংসারে কিন্তু সব কিছুই গোছানো, শুধু একটা ঘরেরই মানে বাকি আছে। তো ঘরটা হয়ে গেলে কিন্তু যাই হোক আমরা কিন্তু আরও সুন্দর করে বাড়িটা গুছিয়ে গাছিয়ে সংসার করতে পারতাম। তো হঠাৎ করে এইরকম একটা ডিসিশন, এরকম একটা মানে কথা আমরা কিন্তু সত্যি মানে নিতে পারিনি। তো কি করা যাবে, আর কিছু করার নেই। আর এই দেখো বিকালবেলা হঠাৎ করে কিন্তু দাদা বৌদি চলে এসেছে আমাদের না জানিয়ে। তো আমরা সত্যি অবাকই হয়ে গেছিলাম। আর দাদা আসার সময় দেখো আমার জন্য অনেক সবজি নিয়ে এসেছিল। এই যে ওর কিন্তু বাড়ির সবজি, এগুলো নিজে হাতে লাগানো। ডাঁটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পুঁই শাক। সত্যি কথা বলতে বাড়ির সবজির একটা আলাদা রকমই আনন্দ। তো ও কিন্তু বাড়িতে অনেক সবজি লাগিয়েছে, আর ও বাড়িতে যেহেতু নতুন বাড়ি করেছে না, সেই জন্য কিন্তু সবজিও অনেক সুন্দর হয়। আর এখন আমি কিন্তু সন্ধ্যা দিয়ে নিচ্ছি, দাদারা কিন্তু এখনও আছে, ওরা হয়তো 8টার দিকে যাবে। তো আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমার ব্লগে সমস্তটাই দেখতে পাও আমি কত সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে রাখি। দেখো ঠাকুরঘরটাও কিন্তু আমি আবার নতুন একটু সাজিয়েছি, আরও ভালো করে নতুন করে কিন্তু আমার সাজানোর ইচ্ছা। এখন এই যে মন ভেঙে গেছে, কি করব বুঝে উঠতে পারছি না। তবে একটা কথা কি বলো তো, আমি যতদিন এই বাড়িতে আছি ততদিন কিন্তু আমি গুছিয়ে রাখবো। যতই মন খারাপ লাগুক, যতই খারাপ লাগুক, তবুও কিন্তু আমি এই ঘরটাকে গুছিয়ে রাখবো আমার মনের মতন করে। যাতে যাতে করে আমার যতই কষ্ট হোক না কেন, যা হয়ে যাক না কেন। কেন কি অনেকে তো ভাড়া বাড়ি থাকে, তবুও কত সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখে, তাই না বলো? তো আমাদের তো এটা নিজের বাড়ি, আমারকে তো গুছিয়ে রাখতেই হবে। সে যবে এখান থেকে যাবে কি যাবে না সেটা পরের ব্যাপার। আর যতদিন আমি আছি ততদিন কিন্তু আমার এই বাড়িঘর, আমার এই স্বাদের বাড়িঘর বলতে পারো, আমি সুন্দর করেই গুছিয়ে রাখবো। আমার কিন্তু ভালো ঘর নেই, তবুও কিন্তু আমার এই বাড়িটাকে আমি কিন্তু ভীষণ ভালোবাসি, জানো তো? কেন কি বিয়ে হয়ে কিন্তু আমি এই ঘরটাতেই এসেছিলাম। আর এই যে যেই ঘরটাতে আমি থাকি, সেই ঘরটাই কিন্তু আমি উঠেছিলাম প্রথম দিনই। আর ওই ঘরটাই কিন্তু সেই থেকে আমি ওই ঘরটাতেই আছি। তো সেই ক্ষেত্রে আমার কিন্তু অনেক মায়া পড়ে গেছে, আর অনেক কিন্তু স্মৃতিও রয়েছে। আর আমার সোনামাও কিন্তু প্রথম দিন এই ঘরেই উঠেছিল। কেন কি মাম্মাম যখন হলো তখন কিন্তু প্রথমে আমি এ বাড়িতেই এসেছিলাম, তারপরে আমি ও বাড়িতে গেছিলাম। কেন কি এই বাড়িতে আমার এখানেই যেহেতু ডেলিভারি হয়েছিল, সেহেতু আমি কিছুদিন এই বাড়িতে ছিলাম। তারপরে মা বাবা আমাকে ও বাড়িতে নিয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমারও প্রথম দিন এই ঘরটা এই বাড়িতে, আর আমার মাম্মামেরও কিন্তু প্রথম দিন এই ঘরটা। তো সেই ক্ষেত্রে অনেক স্মৃতি কিন্তু আমার জড়িয়ে আছে। এই বাড়ি ছেড়ে যদিও আমাকে চলে যেতে হয়, এই বাড়ির কথা কিন্তু আমি জীবনেও ভুলতে পারবো না গো। আমি সত্যি, আমার ভীষণ খারাপ লাগছে, হাজব্যান্ডও খারাপ লাগছে। তবে কি বলো তো, খারাপ লাগলে কি করা যাবে, যেটা নিয়তি সেটা তো হবেই। দেখা যাক, আমাদের যদি কপালে থাকে যে এই বাড়িটা ছেড়ে আমাদের অন্য একটা বাড়িতে যেতে হবে বা সেখানে আমাদের থাকতে হবে, তো অবশ্যই সেখানে আমাদের যেতে হবে। তো এই দেখো বললাম না দাদা বৌদি এসেছে, আর দাদা বৌদি আসলে তো মাস্ট আমাকে চা বানাতেই হবে। আমি খাই আর না খাই, এই যে দুজনের জন্য কিন্তু 2 কাপ চা বানিয়ে নিয়েছি। তো আমাকে বলেছিল তুমিও খাও, তো আমি খাবো না গো, এই গরমে আমার চা খেতে একদমই ইচ্ছা করছে না। এমনিতেই তো চা খাওয়া বন্ধ করে দিয়েছি, মানে খাই না চা। তবে যখন আবার শীত আসবে তখন হয়তো একটু খাবো। তো এখন একদমই খেতে ইচ্ছা করে না। তো ওদেরকে চাটা বানিয়ে দিলাম, তারপরে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম। তো আম কাটতে চেয়েছিলাম, তো সেই মানে আম তো খাবেই না, আবার আমাদের জন্য আম নিয়ে এসেছে। আমাদের বাড়ি আমের ছড়াছড়ি, ওরা আবার হিমসাগর আম নিয়ে এসেছে। মানে আমি বললাম যে এত আম কিসের জন্য আনলি? বলছে তোদের তো আঠির গাছের আম, সেটা আর এটা অনেক পার্থক্য আছে। তো আমি বললাম ঠিক আছে। তো সেই জন্য ওদের আবার কেটে দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা খেলো না। আর এখন তো 8টা বেজে গেছে, তো ওরা বেরিয়ে পড়েছে। 8টা যেহেতু ট্রেন, সেহেতু ওদের একটু আগেই বেরোতে হয়েছে। তো ওদের আমি একটু এগিয়ে দিয়ে এলাম, এগিয়ে দিয়ে এসে এখন আমি দেখো 2 মাম্মাম মিলে এই যে ঘরের অবস্থাটা কি করেছে। 2 মাম্মাম এলে জানো তো আমার বাড়ির একদম 12টা বেজে যায় আর কি। তো কি করব বলো, কিছু করার নেই, দুজনই তো ছোট। তো দেখো খেলে টেলে একদম খেলনা পাতি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এমনিতেও মাম্মাম কিন্তু খেলে এরকম ছড়িয়ে রাখে, সেটা দুটো মাম্মাম বলে সেই জন্যও না, এমনিতেও ও যখন কিন্তু খেলে এরকম ছড়িয়েই রাখে, এখনও তো গোছানো শেখেনি। তো সেই ক্ষেত্রে তো আমাকেই সমস্ত কিছু গোছাতে হয়। তো দেখো আমি কিন্তু সমস্ত খেলনাপাতি গুছিয়ে এখন এই যে কালকে যে শাড়িটা পরে গেছিলাম ননদের বাড়ি, সেটাকেই কিন্তু সুন্দর করে গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু এটাকে রোদ দিয়ে নিয়েছি। আমি কিন্তু শাড়ি পরে মানে ভালো শাড়ি কিন্তু কাচি না, মানে একবার পরেই কিন্তু ভালো শাড়ি আমি কেচে দিই না, রোদ দিয়ে সেটাকে ভালো করে ভাঁজ করে রেখে দিই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা এন্ড গুড নাইট।